একটু একটু করে রাজিয়ার মুখ পুরো ঝলসে গেল, আর সেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মন্দিরের ধুলোয় ভরা মাটিতে সে পড়ে থাকল। এভাবে পড়ে থাকতে থাকতে একটা সময়ের পর রাজিয়ার প্রাণটা বেরিয়ে গেল। বিদ্যুৎ, সঞ্জীব আর সুমির দেহের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। শুধু সমাধির পাশে পড়ে রইল রাজিয়ার সেই ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন পুড়ে যাওয়া মুখ আর তার নিথর মৃতদেহ। পশ্চিম বাংলার এই রাজপুর গ্রামের মাতা চণ্ডী মন্দিরের রহস্য সন্ধান করতে এসে মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা বা রহস্য সমাধান করা রাজিয়ার আর হল না, বরং বহুকাল ধরে প্রচলিত সেই গুজব আসলে সত্যিতে পরিণত হল। রাজিয়া সহ সঞ্জীব, সুমি, বিদ্যুতের মৃত্যুর পেছনে থাকা রহস্যই থেকে গেল। তবে সেই ঘটনার পর গ্রামের মানুষ আরও জোর গলায় বলতো যে এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়, এক ভয়ঙ্কর অভিশপ্ত মন্দির, এক ভয়ানক অশুভ প্রেত আত্মার বাস এই মন্দিরে। মন্দিরের বাইরে প্রায় বহু সময় পর্যন্ত একইভাবে পড়েছিল রাজিয়ার খাটানো সেই টেন্ট, কারণ সচরাচর সেই জঙ্গলে এমনিও কেউ ঢুকত না। আর রাজিয়াতের ঘটনার পর সারা গ্রামে বিষয়টা ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল, তাই তাদের সমস্ত জিনিসপত্র ওইভাবেই মন্দিরের বাইরে ততদিন পড়েছিল যতদিন না সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পশ্চিম বাংলার রাজপুর গ্রামের এই মন্দির পশ্চিমবঙ্গের ভৌতিক স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হল এই ঘটনার মাধ্যমে। পশ্চিম বাংলার একটা গ্রাম রাজপুর। গ্রামটির ঐতিহ্য হল সেখানকার পুরনো সমস্ত স্থাপত্য। এই গ্রামের পূর্ব দিকে এক গভীর জঙ্গল আছে। সে জঙ্গলে সবাই বলে এক মন্দির আছে, যার নাম মাতা চণ্ডী মন্দির। যেই মন্দিরকে ঘিরে বহু গুজব শোনা যায়। রাজপুর গ্রামের কোনো মানুষই ভয়ে সেই জঙ্গলমুখো হয় না। সবাই বলে এক অপবিত্র আত্মার জন্য ওই মন্দির নাকি অভিশপ্ত হয়ে গিয়েছিল। মা চণ্ডীর জাগ্রত মন্দিরে মায়ের রোষের মুখে পড়ে নাকি ওই অপবিত্র প্রাণের বিনাশ হয়েছিল, কিন্তু তারপরেও নাকি ওই অপবিত্র প্রাণের আত্মা আটকে আছে সেই মন্দিরের গর্ভগৃহে। ওই মন্দিরের কাছে যারা যারা এসেছে তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। গ্রামবাসীরা বলে ওই জঙ্গলে ঢোকার পথ আছে, কিন্তু সেখান থেকে বেরোনোর নাকি কোনো পথ নেই। গল্পের মূল চরিত্র রাজিয়া গুহ। পেশায় তিনি একজন সাংবাদিক। গত শনিবার তার কাছে একটা নতুন কেস এসেছে, যেই কেসটা সলভ করতে পারলে রাজিয়ার লাইফ পুরো সেট হয়ে যাবে। কারণ অনেক চ্যানেলের সাংবাদিকরা বহু চেষ্টার পরেও এই কেসটা সলভ করতে পারেনি। তাই রাজিয়া আর তার টিম যদি তাদের চ্যানেলের জন্য কেসটা স্টাডি করে সেখানে গিয়ে একদম ঠিকঠাক খবর ভিডিও সহ এনে দিতে পারে, তাহলে সেটা একটা বিশাল বড় খবর হবে। আগে হ্যাঁ, এটা সেই পশ্চিম বাংলার রাজপুর গ্রামের মাতা চণ্ডী মন্দিরের কথাই বলা হচ্ছে। এই বিষয়ে তদন্ত করে সেখানকার ফুটেজ কালেক্ট করাই এখন রাজিয়া আর তার টিমের কাজ। টিমে তারা 4 জন সদস্য। মন্দিরের ব্যাপারে পুরো ঘটনা সম্পর্কে রাজিয়া অলরেডি জেনে নিয়েছে। আগের অন্যান্য চ্যানেলের বিভিন্ন খবর থেকে শুরু করে বিভিন্ন জার্নাল এবং ইন্টারনেট সবকিছুর মাধ্যমে তার এই মন্দিরের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়ে গিয়েছে। গাড়িতে করে জঙ্গলের পথে রওনা দিয়েছে তারা। প্রায় 100 বছরের পুরনো মন্দির। শেষ 30 বছর ধরে মন্দিরটা বন্ধ। এর আগে যারা যারা খবর সংগ্রহ করতে গেছে কেউ ফেরেনি, কিন্তু আমাদের ফিরতে হবে। হ্যাঁ, আমরা পারবো ঠিক, কিন্তু এই মন্দিরে কি এমন হয়েছিল যে এত জাগ্রত মন্দির বন্ধ হয়ে গেল? আমি মন্দিরের ব্যাপারে সব রিসার্চ করে যেটুকু জেনেছি সেটা হলো 35 বছর আগে এই মন্দিরে এক বুড়ি আসতো। সেই বুড়ি মা চণ্ডীর ভক্ত ছিল, কিন্তু এক অমাবস্যার রাতে তিনি মায়ের ভক্ত হওয়ার সুবাদে মায়ের থেকে প্রাপ্ত শক্তিকে ভুল কাজে ব্যবহার করতে চেয়েছিল। ভুল কাজে ব্যবহার করতে চেয়েছিল
মানে বুঝলাম না। আরে খারাপ কাজে বলতে তন্ত্র সাধনা করে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ওই একজনের ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু কেন? আগেকার সমস্ত তথ্য অনুসন্ধান করে আমি যতটুকু জেনেছি, উনি নিজের জন্য কারোর ক্ষতি করতে চাননি। শুধুমাত্র টাকার বিনিময়ে, টাকার লোভে পড়ে উনি কাজ করতে চাইছিলেন। কারণ যে ওনার কাছে সাহায্য চেয়েছিল সে ওনাকে বলেছিল উনি যদি এই কাজ করে দিতে পারেন তাহলে নাকি উনি বহু টাকা আর সোনার কয়েন পাবেন। সেই লোভে পড়ে উনি তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে এক বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল। তারপর সে যখন সেই অমাবস্যার রাতে অন্যের ক্ষতির জন্য যজ্ঞ করছিল, তখন মন্দিরে কেবল সে একাই ছিল। তার যজ্ঞ যখন প্রায় শেষের পথে, এমন সময় মা চণ্ডী নাকি ক্ষিপ্ত হয়ে যান। মায়ের ধৈর্যের বাঁধ নাকি ভেঙে যায়। মায়ের মূর্তি দিয়ে এক আলোর ছটা বেরিয়ে আসে। সেই দেখে ওই বুড়ি ভয় পেয়ে যায়। তারপর নাকি মা নিজেই তাকে বলেছেন মায়ের দেওয়ার ক্ষমতাকে সে অপব্যবহার করেছে, তাই তার শাস্তি শুধুমাত্র নাকি মৃত্যু। অন্যের ক্ষতি সাধন করে অন্যের মৃত্যু ডেকে আনার আগে মা কালীর খাড়ায় নাকি ওই বুড়িরই মৃত্যু হয়। ওনার লোভই ওনার মৃত্যুর কারণ হয়। আর তারপর থেকে সবাই বলে ওই বুড়ির দেহ নাকি ওই মন্দিরেই পড়ে আছে। তার আত্মা নাকি শান্তি পায়নি, প্রেতাত্মায় পরিণত হয়েছে। তাই তারপর থেকে বুড়ির অশুভ আত্মা মন্দিরে কাউকে প্রবেশ করতে দেয় না। আর যদিও কেউ প্রবেশ করে যায় তাকে নাকি বাঁচতে দেয় না। দূর, এসব আবার হয় নাকি? যত সব গল্প। আমিও তো সেটাই বলছি, এই সমস্ত বিশ্বাস করাই যায় না। যাই হোক, আমি যতটুকু ইতিহাস জানতাম ওই সবাই যতটুকু বলে ততটুকু বলে দিলাম। এবার কাজের কথায় আসি। বিদ্যুৎ, ক্যামেরা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করা আছে তো? রাতের অন্ধকার আলোর কিন্তু রেশমাত্র থাকবে না ওখানে। হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট আমি আর সঞ্জীবই করেছি। আর ক্যামেরার ব্যাপারটা আমি একেবারে ঠিক করে নিয়েছি, কোনো সমস্যা হবে না। সুমি, আমরা গিয়ে কিভাবে কি টেন্ট বানাবো সে সমস্ত অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো? সুমি কোনো উত্তর দিল না। কিরকম যেন আনমোনা হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আর তার চোখ মুখে ভয়ের ছাপ কেমন যেন স্পষ্টভাবে ফুটে উঠছে। এবার রাজিয়া কিছুটা উচ্চস্বরে বলল, সুমি, সুমি, কিছু বলছি তো আমি তোমাকে। সরি ম্যাম, আসলে আমি খেয়াল করিনি, সরি। হোয়াটস রং উইথ ইউ সুমি? সেই শুরুর থেকে দেখছি তুমি কেমন একটা আনমনা হয়ে আছো। আমরা এখানে একটা মিশনে এসেছি, এরকমভাবে আনমনা হয়ে থাকলে কিভাবে কাজ করবে তুমি? না ম্যাম, আসলে এই জায়গাটার ব্যাপারে আমি কিছু জার্নাল পড়েছিলাম, আর বাকিদের থেকেও যা শুনলাম আমার প্রচণ্ড ভয় করছে, সেই কারণে আমি এই নিয়ে ভাবছিলাম। কি? তুমি এখন বলছো তোমার ভয় করছে? তুমি আমাকে এটা আগে বলতে পারতে, তাহলে আমি তোমাকে নিয়ে আসতাম না, অন্য কাউকে নিয়ে নিতাম। এতই যখন ভয় তখন অযথা আসলে কেন? এখন অলমোস্ট যখন আমরা পৌঁছে গেছি তখন তুমি এই কথা বলছো? সরি ম্যাম। হোয়াট এভার। যেটা জিজ্ঞাসা করছিলাম তখন, বলছি টেন্টের সমস্ত কিছু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করা আছে তো? ওটা কিন্তু তোমার দায়িত্ব ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সব ঠিকঠাক অ্যারেঞ্জ করে এনেছি। ওকে, গুড। দাদা, আমাদের আর কতক্ষণ লাগবে পৌঁছতে? আমরা রাজপুর গ্রামে ঢুকে গেছি, কিন্তু ওই মন্দিরটা কোথায় বুঝতে পারছি না। আর এই গ্রামে যত ভেতরে ঢুকছি ম্যাডাম, জিপিএস কাজ করছে না, নেটওয়ার্ক একদম নেই। আর তার আগেও এই মন্দিরের লোকেশন ম্যাপে দেখাচ্ছিল না। যা, তাহলে এখানকার স্থানীয় কাউকে জিজ্ঞাসা করি, ওনারা নিশ্চয়ই চিনবেন। ওই তো সামনে একটা চায়ের দোকান দেখছি, অনেক লোকও আছে মনে হচ্ছে, ওখানে একটু গাড়িটা দাঁড় করাবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। গাড়িটা যথারীতি গিয়ে দাঁড়ালো চায়ের দোকানের সামনে। রাজিয়া জানলা থেকে মুখটা বের করে জিজ্ঞাসা করল, দাদা, একটু শুনবেন? একজন ভদ্রলোক এগিয়ে গিয়ে জবাব দিলেন, হ্যাঁ বলুন। বলছি আমরা একটা মন্দির খুঁজছি, আপনি সেই মন্দিরটা কোথায় বলতে পারবেন? কোন মন্দির? নামটা বলুন তো।
মাতাচণ্ডীর মন্দির। কথাটা শোনা মাত্রই লোকটার লাল লাল চোখগুলো আরও কেমন যেন বড় বড় হয়ে যেতে লাগলো। তারপর তারপর লোকটা রীতিমতো বেশ কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন। সেই দেখে রাজিয়া বলে উঠল, কি হলো দাদা, বলুন মন্দিরটা কোন দিকে? ওই মন্দিরের খোঁজ জেনে আপনাদের কি কাজ বলুন দেখি। দরকার আছে, আপনি বলুন না প্লিজ। ভদ্রলোক আঙুল উঠিয়ে সামনের দিকে দেখালেন, কিন্তু মুখে কোনো কিছু বললেন না। সঠিকভাবে রাস্তাটাও রাজিয়াদের তিনি বললেন না। উনি কি বলতে চাইছেন সেটা বুঝতে না পেরে রাজিয়া ওনাকে জিজ্ঞাসা করে বসল, সামনের দিকে গিয়ে কি বলছেন ঠিক বুঝলাম না, একটু ঠিক করে বলুন না কোন দিকে যেতে হবে। এর বেশি আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়। যেদিকে দেখালাম সেদিকে চলে যান। এই বলে ভদ্রলোক সোজা হাঁটতে লাগলেন। রাজিয়া পেছন থেকে বহুবার ডাকল, কিন্তু তিনি কোনো সাড়া দিলেন না। রাজিয়া মন্দিরের খোঁজ করাতে চায়ের দোকানের বাকিরাও রীতিমতো কেমন যেন কুটিসুটি হয়ে গেল। রাজিয়া বাকিদের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু কেউই তার কথার কোনো উত্তর দিল না। আরে ভারী অদ্ভুত লোকজন তো এখানকার, কেউ পরিষ্কার করে কিছুই বলছে না। দাদা আপনি সামনের দিকে চলুন তো, আমি একটা জার্নালে জায়গাটার বিবরণ সম্পর্কে পড়েছিলাম, আগের বছরেরই জার্নালের মধ্যে। আশা করি বিশেষ কিছু পরিবর্তন হয়নি, আমি নিজেই চেনে নেব। আপনি সামনে চলুন তো। ম্যাম, আমি ইন্টারনেট থেকে জায়গাটার কিছু ছবি নামিয়েছিলাম। আসলে হরর প্লেসগুলোর মধ্যে এই মন্দিরটার নাম সবার উপরেই রয়েছে, তাই ছবিগুলো পেতে খুব একটা অসুবিধা হয়নি। বাহ, তাহলে তো ভালোই হলো, খুঁজতে আরও সুবিধা হবে আমাদের। তারপর রাজিয়া আর তার টিম গাড়িতে করে বেশ কিছুটা এগোনোর পর হঠাৎ করে সঞ্জীব বলে উঠল, এই 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 তো মনে তো হচ্ছে এইটাই। দেখুন তো ম্যাম ছবিটা। হ্যাঁ, এটাই তো মনে হচ্ছে। রাস্তাটা তো সোজাই ছিল, সেই হিসেবে দেখতে গেলে এখানে জায়গার নাম লেখা একটা নেমবোর্ড তো থাকার কথা। ওই তো একটা নেম বোর্ড, কি যেন লেখা আছে, পড়া যাচ্ছে না। রং উঠে গেছে। ওই চণ্ডী মাতা লেখা আছে এটুকু আমি বুঝতে পারছি, আর অ্যারোটা তো রাইট সাইডে দেওয়া, তার মানে ওই দিকে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, কিন্তু এই রাস্তাটা তো সরু, গাড়ি কি করে ঢুকবে? না, গাড়ি এখানে ঢুকবে না, আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। ড্রাইভার দাদা, আপনি বরং এখান থেকেই ফিরে যান, আর আমাদের সব জিনিসগুলো না আমাদের হেল্প করে দিন। হ্যাঁ, আমি সাহায্য করে দিচ্ছি। এই বলে তারা পাঁচজনই গাড়ি থেকে নামল। তারপর এক এক করে জিনিসপত্র সব নামাতে শুরু করল। ক্যামেরার সমস্ত জিনিসপত্র বিদ্যুতের চিম্মায় ছিল। সুমি আর রাজিয়া দুজনে মিলে টেন্টের জিনিস আর বাকি সমস্ত জিনিস নামালো। ওদিকে ড্রাইভার আর সঞ্জীব মিলে লাইট থেকে শুরু করে ফুল সেট আপ বের করল। সেই কোন সকালে তারা রওনা দিয়েছে। এখন প্রায় 4:30 বাজে। রোদ একেবারে পড়ে গিয়েছে বললেই চলে। রাজিয়া হঠাৎ করে বলে উঠল, এখান থেকে সবাইকে কিন্তু তাড়াতাড়ি পা চালাতে হবে। সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের মন্দিরটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। যতটুকু শুনেছি, জঙ্গলে ঢোকার পরে আর বেশিক্ষণ সময় লাগবে না মন্দিরে পৌঁছতে, তাই আমাদের তাড়াতাড়ি পৌঁছে সমস্ত সেট আপটা রেডি করে নিতে হবে। ওকে। কথা বলতে বলতে তারা জঙ্গলের ভেতরে ঢুকে গেল। ড্রাইভারও নিজের মতো গাড়ি নিয়ে ফিরতি পথে রওনা দিল। জঙ্গলে ঢোকার প্রায় 20 মিনিট মতো হাঁটার পরেই তারা বেশ একটা পুরনো ধসে যাওয়া ইট পাথরের বাড়ি মতো দেখতে পেল। বেশ কিছুটা এগিয়ে যেতেই তারা বুঝতে পারল যে ওইটা কোনো বাড়ি নয়, বরং একটা মন্দির। মন্দিরের কাছে গিয়ে সুমি টেন্টের ব্যবস্থা করতে শুরু করল। রাজিয়া কৌতূহল নিয়ে মন্দিরের সামনে একটা সাদা পাথরের ফলকের উপর লেগে থাকা ধুলো নিজের হাত দিয়ে মুছে দিল। সেই ধুলো মোছা মাত্রই হঠাৎ একটা দমকা হাওয়া এলো। মাটিতে থাকা ধুলোগুলো উড়ে চারিদিকে ছড়িয়ে গেল। রাজিয়া তার চোখে মুখে ধুলো ঢুকে গেল। রাজিয়া বহু কষ্টে নিজের চোখ মুখ পরিষ্কার করে আবার সেই পাথরের ফলক তার দিকে তাকিয়ে দেখল। সেটা আবারও আগের মতো ধুলোয় ভরে গিয়েছে। তারপর রাজিয়া
আর বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামালো না। পেছন থেকে সুমি হঠাৎ ডেকে বলল, আমার এখানে সব গোছানো হয়ে গেছে ম্যাডাম। ঠিক আছে, সন্ধ্যা তো হতেই যায়। বিদ্যুৎ, সঞ্জীব, তোমাদের কত দূর? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে এসেছে। আমি আর সঞ্জীব মিলে লাইট আর ক্যামেরার সমস্ত ব্যবস্থা করে ফেলেছি ম্যাডাম। ওকে সুমি, আমি গিয়ে খাবারগুলো বের করছি, তুমিও চলে এসো। দুজনে মিলে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। টেন্টের ভেতরে গিয়ে সুমি আর রাজিয়া মিলে সমস্ত খাবার থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় জিনিস বের করে নেয়। রাজিয়া সাথে করে একটা অ্যালার্ম ক্লক এনেছে। সেটা দেখে সুমি বলে ওঠে, ম্যাডাম, এটা কি কাজে লাগবে? আসলে আমি যদি খুব ভুল না হই, তাহলে মোটামুটি আজ মাঝরাতের মধ্যেই আমাদের ফোনের চার্জ প্রায় সবারই শেষ হয়ে যাবে। পাওয়ার ব্যাংক যদিও আমরা সবাই নিয়ে এসেছি, কিন্তু কেন জানি না আমার বিষয়টা ঠিক ভরসা হলো না। তাই জাস্ট মনে হলো নিয়ে নিই ঘড়িটা। এই জঙ্গলটা এতটাই গভীর আর গাছপালা ভর্তি যে সময় সম্পর্কে আমরা ঠিকভাবে কিছুই বুঝতে পারবো না যদি ফোন বন্ধ হয়ে যায়। তাই বিকল্প হিসেবে এই ঘড়িটা। এই ঘড়িতে বেশ কিছু সময় অ্যালার্মও সেট করা আছে। ও, বুঝলাম। এইসব কথাবার্তা বলতে বলতে তারা খেয়াল করল চারিদিকে বেশ অন্ধকার নেমে এসেছে। রাজিয়া এরম সময়ে একটু চেঁচিয়ে সামান্য দূরে থাকা সঞ্জীব আর বিদ্যুৎকে বলে উঠল, সঞ্জীব, বিদ্যুৎ, অন্ধকার কিন্তু নেমে এসেছে। তোমাদের সমস্ত কিছু সেট করা আছে তো? হ্যাঁ, অল ডান। ওকে, টেন্টে চলে এসো, প্ল্যান করব কিভাবে কি এগোবো আমরা। ওকে, আসছি। সঞ্জীব আর বিদ্যুৎ দুজনেই তারপর টেন্টের দিকে গেল এবং টেন্টের ভেতর ঢুকে বসে পড়ল। সামনে একটা ছবি আঁকা কাগজ নিয়ে সবাইকে গোল করে বসতে বলল রাজিয়া। সবাই গোল করে বসার পর মাঝখানে সেই কাগজটা ফেলে তারপর বলল, এটা হলো মন্দিরের ভেতরের ছবি। ইন্টারনেট থেকে এই ছবি আমি দেখেছি, সেই মতো নিজে এটা ড্র করেছি। এই মন্দির বন্ধ হওয়ার আগেকার ছবি অনুযায়ী এটা আমি বানিয়েছি। সো দেখে নাও কিভাবে এগোবো আমরা। প্রথমে তালাটা ভাঙতে হবে, এখান থেকে আমাদের জার্নি শুরু। এরপর এক পা করে এগোতে হবে। সঞ্জীব, তুমি সামনে থেকে পুরোটা কভার করবে। হ্যাঁ বিদ্যুৎ, তুমি একদম পেছনে থাকবে। তোমার সামনে থাকবে সুমি আর তার সামনে থাকবো আমি। এভাবেই আমরা পুরোটা এগোবো। আজকেই পুরোটা কভার করতে হবে আমাদের। মাথায় রেখো, আমরা কিন্তু এই মন্দিরের ইতিহাস জানতে আসেনি, বরং আমরা এটা প্রমাণ করতে এসেছি যে এখানে ভূত বলে আসলে কিছুই নেই। পুরোটাই মিথ্যে, বুজরুকি আর অপরাধের আঁকড়া। গট ইট? ইয়েস ম্যাম। সুমি, তোমার ভয় কেটেছে নাকি এখনো একই জায়গায় আছো? না, কেটেছে ভয়। গুড। আমরা রাত 11টায় তালা ভাঙব। তার আগে সব কাজ শেষ করে পুরো রেডি থাকতে হবে আমাদের। কথা অনুযায়ী প্রায় 10টার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া সেরে সবাই যে যার মতো ব্যবস্থা করে নেয়। সঞ্জীব আর বিদ্যুৎ আরেকবার ক্যামেরা থেকে শুরু করে সমস্ত বিষয়টা একবার দেখে নেয়। সবশেষে প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি এরকম সময়ে রাজিয়া বলে উঠল, সব রেডি তো? মোমবাতি থেকে শুরু করে সমস্ত আলোর বন্দোবস্ত আমরা করে নিয়েছি। আর সঞ্জীব, বিদ্যুৎ, ওদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ একদম। চলো, 11টা বাজে। তালা ভাঙার জন্য ওই ইটটা লাগবে। বিদ্যুৎ, তালাটা ভাঙো। হুম। বিদ্যুৎ গিয়ে তালাটা ভাঙার সমস্ত রকম ব্যবস্থা করল। অনেকক্ষণ ধরে ইট দিয়ে বাড়ি দিয়ে দিয়ে তালাটা ভাঙার অনেক চেষ্টা করল। কি হলো, ভাঙলো? না, পুরোনো দিনের তালা, ভীষণই শক্ত এবং জং পড়ে যাওয়া সত্ত্বেও ভাঙা যাচ্ছে না। আমি তাও চেষ্টা করছি, আশা করছি ভেঙে যাবে এখন। ঠিক আছে, দেখো দেখো। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে অবশেষে একটা জোরে বাড়ি দেওয়াতে তালাটা ভাঙা সম্ভব হয়। কিন্তু তার সাথে সাথেই তালার ভেতর থেকে কিরকম যেন ভয়ঙ্কর রকমের কালো কালো মাকড়সা বেরিয়ে আসতে শুরু করে। সেই পোকা বেরিয়ে আসা মাত্রই বিদ্যুৎ রীতিমতো ছিটকে দূরে সরে যায় দরজা থেকে। কি হলো? হ্যাঁ, তালা খুলে গেছে, কিন্তু কিরকম টাইপের একটা পোকা বেরোলো, তাই আর কি। ও, এটা তো মাকড়সা। রাজিয়া তারপর হাত দিয়ে তালাটা কোনো রকমে ধরে সরিয়ে নিচে ফেলে দেয়। তারপর দরজাটা খোলার চেষ্টা করাতে কিরকম যেন মনে হয় দরজাটা খুলছে না।
এ কি, এটা খুলছে না কেন? মনে হয় কোনোভাবে জাম হয়ে গেছে। এতদিন হলো বন্ধ আছে। আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ, দেখো তো, সাবধানে। তারপর সঞ্জীব গিয়ে দরজাটাকে জোরে ধাক্কা দেওয়া মাত্রই দরজাটা দিয়ে কিরকম যেন একটা ক্যাচ ক্যাচের শব্দ হয়ে উঠল। তারপর দরজাটাতে আরেকবার ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। দরজাটা খোলার পর রাজিয়া দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে কিরকম যেন একটা পচা গন্ধ আর দমকা হাওয়া এসে রাজিয়ার চোখে মুখে ধাক্কা খেল। ব্যাপারটা কি হলো? এতদিনে চারিদিক থেকে বন্ধ থাকা মন্দিরের ভেতরে এইরকম ঠান্ডা দমকা হাওয়া কিভাবে থাকতে পারে? বিষয়টা নিয়ে বেশিক্ষণ মাথা না ঘামিয়ে রাজিয়া বলে উঠল, সুমি, টর্চটা দাও। এমার্জেন্সি লাইট থেকে শুরু করে মোমবাতি সব হাতের কাছেই রাখো। বিদ্যুৎ, তুমিও টর্চটা জ্বালাও। পেছন পেছন এসো, বি কেয়ারফুল। এই বলে রাজিয়া দরজার চৌকাঠ পেরোনোর জন্য সবে তার পাটা বাড়িয়েছে, এমন সময়ে সেই পচা গন্ধটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। মন্দিরের বাইরের চারপাশে বাতাসে সেই বিশ্রী গন্ধটা ছড়িয়ে গেল। ইস, কি বিচ্ছিরি গন্ধ, গা গুলিয়ে উঠছে তো। কিছু করার নেই, যেভাবেই হোক আমাদের ভেতরে ঢুকতে হবে। এই গন্ধটা কেন আসছে সেটা ভেতরে না গেলে তো বুঝতেও পারবো না। তাই যেভাবেই হোক একটু অ্যাডজাস্ট করে ভেতরে চলো। এসো আমার সাথে। রাজিয়ারা তারপর অনেক কষ্টে সমস্ত দুর্গন্ধ উপেক্ষা করে ভেতরে ঢোকে। ভেতরে ঢোকা মাত্রই মারাত্মক রকমের ঝুল রাজিয়ার চোখে মুখে আটকে যায়। রাজিয়া রীতিমতো ওই গন্ধ থেকে বাঁচার জন্য দম বন্ধ করে হাত দিয়ে কোনো রকম ঝুলগুলোকে সরিয়ে সরিয়ে এক পা করে সামনে এগিয়ে যায়। কিন্তু রাজিয়ার এগিয়ে যাওয়ার সাথে সাথে একটা পায়ের শব্দ শোনা যায়। দাঁড়াও দাঁড়াও, একটা আওয়াজ আসছে। রাজিয়ারা থামা মাত্রই আওয়াজটাও থেমে যায়। তারপর রাজিয়া ভাবে এটা বোধহয় তাদেরই জুতোর আওয়াজ। সে আবারও হাঁটতে শুরু করে, কিন্তু এবারে সে হাঁটা শুরু করার সাথে সাথে আওয়াজটা আর শুনতে পাওয়া যায় না। রাজিয়া বেশ খানিকটা অবাক হয়ে দু পা হেঁটে এসে আবার দাঁড়িয়ে যায়। তবে এবার ঘটল এক অদ্ভুত ঘটনা। রাজিয়া দাঁড়িয়ে যাওয়া মাত্রই আওয়াজটা আবারও আসা শুরু হলো। এই, তোমরা একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি শব্দটা, কিন্তু কোন দিক থেকে আসছে বুঝতে পারছি না। তবে আমাদের হাঁটার শব্দ নয় বলেই মনে হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। কি হলো ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, এই নিয়ে বেশি মাথা ঘামিও না। আমরা যেই কাজে এসেছি সেদিকে ফোকাস করো। হ্যাঁ, আমার না খুব ভয় করছে। সুমি, প্লিজ, কাজের সময় এরকম অদ্ভুত কথা বলো না। তোমাকে তো আগেই জিজ্ঞাসা করেছিলাম, তখন কিছু বলনি কেন? আসলে আমাদের সাথে আসো, নইলে এখানেই দাঁড়িয়ে থাকো। না না, আমি যাচ্ছি। তারপর রাজিয়া রাহা হাঁটতে হাঁটতে ভেতরে যায়। তারা যত ভেতরে যেতে থাকে তত গন্ধ আরও তীব্র হতে থাকে। তাদের চারজনের প্রায় দম আটকে আসার জোগাড় হয়েছে। রাজিয়া টর্চের আলোয় একটু একটু করে এগোতে এগোতে সমস্ত ঝুলগুলো হাত দিয়ে ছাড়াতে থাকে। ঠিক এই সময় রাজিয়ার মনে হয় সে কোনো একটা খোদাই করা কিছু আঁকা ছবি দেখতে পেল। ঝুলগুলোকে হাত দিয়ে সরাতে সরাতে সেই ছবিটার কাছে এগোচ্ছে, এরকম সময় হঠাৎ সুমি চিৎকার করে ওঠে। কি হলো? এখানে যেন কি একটা পড়ে আছে মনে হলো। কি আছে? আমি জানি না, তবে আমার কেন জানি না মনে হলো কোনো হাড় পাঁজরের উপর আমার পা পড়েছে। আমার কাছে তো টর্চ নেই, আমি বুঝতেও পারছি না। এখানে পা ফেলার আগে আমি তাকাইনি। হাড় পাঁজর? অদ্ভুত কথা বলছো দেখছি। কোথায় কি আছে? এই বলে রাজিয়া এগিয়ে আসে সুমির দিকে। এগিয়ে এসে টর্চটা সুমির ঠিক পায়ের দিকে তাক করে দেখার চেষ্টা করে যে সেখানে কি একটা পড়ে আছে। সুমি রীতিমতো তখন ভয়ে কাঠ হয়ে জমে যাওয়ার মতো দাঁড়িয়ে আছে। রাজিয়া টর্চের আলোয় দেখল যে সত্যি হাড় পাঁজর পড়ে রয়েছে। রাজিয়া প্রথমেই ভয় না পেয়ে ভালো করে বেশ কিছুক্ষণ দেখে তারপর বলে উঠল, এবার বুঝতে পারছি এত বিশ্রী গন্ধ কোথা থেকে ছাড়ছিল।
কি হলো ম্যাডাম? এখানে মনে হয় কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী ঢুকেছিল। খুব সম্ভবত বিড়ালই মরে গেছে কোনোভাবে না বেরোতে পেরে, সেটাই পচে এরকম বিশ্রী গন্ধ বেরোচ্ছে। আর তার হাড় পাঁজর এখানে পড়ে রয়েছে। কিন্তু এটা তো এখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে, নইলে আমরা এখানে টিকতেই পারবো না। একে তো চারপাশে ঝুল আর ধুলো, তার উপর এই বিশ্রী গন্ধ। ঠিক আছে, আমি আমি ব্যবস্থা করছি এটাকে সরানোর। সুমি একইভাবে সেখানে রীতিমতো জড়সড় হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। তাকে ওরকমভাবে দেখিয়ে রাজিয়া ডেকে উঠল, সুমি, সুমি! কি হয়েছে? তুমি কি হাড়গোড়ের উপর দাঁড়িয়ে থাকবে নাকি সরবে? তুমি সরলে সঞ্জীব জায়গাটা পরিষ্কার করতে পারবে, নইলে কিছুক্ষণই দম আটকে আমরাও এইখানে এইভাবেই পড়ে থাকবো। ও ও হ্যাঁ হ্যাঁ, আমি সরছি। সুমি তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে সরে গেল, আর সঞ্জীবও সেই জায়গাটা পরিষ্কার করে দিল। জায়গাটা পরিষ্কার করার পর গন্ধটা আস্তে আস্তে মিলিয়ে গেল। রাজিয়া আর বাকিরা নিজেদের উদ্দেশ্যে আবার সেই মন্দিরটাকে পর্যবেক্ষণ করা শুরু করল। এবার রাজিয়া এগিয়ে ঝুলগুলোকে সরিয়ে সরিয়ে সেই মন্দিরের খোদাই করা ছবিটা দেখার চেষ্টা করল। সমস্ত নোংরা আর ঝুল সরানোর পর সে দেখল সেখানে মা কালীর মূর্তি খোদাই করা। এরকম করে করে দেওয়ালের প্রত্যেকটা প্রান্তে গিয়ে ঝুল সরিয়ে সরিয়ে রাজিয়া খোদাই করা মূর্তিগুলোকে দেখল। পুরো দেয়ালের বিভিন্ন প্রান্তে কোথাও মা কালী, কোথাও মা চণ্ডী, কোথাও মা চামুণ্ডা, কোথাও মা দুর্গা, বিভিন্ন দেবীর মূর্তি খোদাই করা আছে। রাজিয়া এরপর বলে উঠল, বিদ্যুৎ, সঞ্জীব, পুরোটা কভার করো, দেখো যাতে পুরোটা মোটামুটি পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটা কভার করে নিচ্ছি। বাইরের দিকটা পুরো কভার করার পর রাজিয়ার চোখ যায় মন্দিরের গর্ভগৃহের দিকে। তারপর রাজিয়া বলে ওঠে, না, এখানে আর কিছু কভার করার আছে বলে মনে হয় না। এবারে মূল গর্ভগৃহে আমাদের ঢুকতে হবে। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ। তারপর রাজিয়া এক পা করে এগিয়ে গেল গর্ভগৃহের দিকে। গর্ভগৃহে এগিয়ে যাওয়ার সাথে সাথে সুমি, সঞ্জীব আর বিদ্যুৎ তার পেছনে পেছনে এগিয়ে এলো। রাজিয়া গিয়ে দরজায় হাত দেওয়া মাত্রই দরজাটা কিরকম যেন নিজে থেকে হুড়মুড় করে রাজিয়ার ওপর ভেঙে পড়তে চায়। রাজিয়া সেই সময় রীতিমতো প্রাণ বাঁচানোর জন্য লাফ মেরে জায়গা থেকে সরে যায়, আর দরজাটা ভেঙে পড়ে মাটিতে। এই ঘটনা দেখে সঞ্জীব, বিদ্যুৎ আর সুমি ভয়ে রীতিমতো কাঠ হয়ে যায়। সুমি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, ম্যাডাম, ম্যাডাম আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চিন্তা করো না তোমরা। কিন্তু দরজাটা এরকমভাবে হুড়মুড় করে ভেঙে পড়লো কি করে, সেটা তো বুঝতে পারছি না। আসলে আসলে অনেক দিনের পুরনো দরজা তো, হয়তো উই পোকাতে খেয়ে নিয়েছিল। তাই হবে। যাই হোক, চলো ভেতরে যাই। এই বলে রাজিয়া ভেতরে ঢুকল, আর রাজিয়ার পেছন পেছন বাকিরাও গেল। কিন্তু সুমি কি রকম ভাবে যেন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে মারাত্মক ভয় পেয়ে আছে। রাজিয়ারা ইতিমধ্যে মন্দিরের গর্ভগৃহে ঢুকে গিয়েছে। সুমি পেছনে পড়ে গিয়েছে। তার প্রতি মুহূর্তে মনে হচ্ছে কেউ যেন তাকে নজরে রাখছে। হাত পা রীতিমতো জমে গিয়েছে তার। বাকিরা এগিয়ে যাওয়ার ফলে সুমি একা হয়ে গিয়েছে। তাই বলে এগিয়ে যাওয়ার জন্য পা ফেলতে যাবে এরকম সময় তার মনে হয় তার কানের কাছে এসে কেউ যেন ফিস ফিস করে বলে উঠল, মৃত্যু। কে এখানে? রাজিয়ারা এর মধ্যে ভেতরে ঢুকে মন্দিরের ভেতরের রহস্য জানার ব্যবস্থা করছে। বেশ কিছুক্ষণ সময় যাওয়ার পর ঘড়ির কাঁটাতে তখন প্রায় রাত 2টো বাজে। তখন রাজিয়ার মাথায় আসে যে সুমি কোথায়। সঞ্জীব, বিদ্যুৎ, তোমরা তো এখানে, সুমি কোথায়? সে তো আমাদের পিছনে ছিল। আমরা তো ভাবলাম চলে আসবে, কিন্তু ভেতরে এসেছে বলে তো মনে হচ্ছে না। উফ, তোমাদের নিয়ে না আর পারা গেল না। বারবার বলেছিলাম ওকে পেছনে না রাখতে, এমনি ভয় কাটা হয়েছিল। দেখো দেখো কোথায় গেল।
হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখছি। এই বলে সঞ্জীব গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দিরের বাইরের অংশের দিকে এসে সুমিকে খুঁজতে লাগে। চারিদিকে সে টর্চ দিয়ে দেখেও সুমিকে দেখতে পারে না। সে একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ তার মনে হয় তার পায়ে জল জাতীয় কিছু লাগলো। সে টর্চের আলো দিয়ে দেখার চেষ্টা করলো। তারপর সে রীতিমতো ভয়ে অস্থির হয়ে চিৎকার করে ডেকে উঠল, ম্যাম, ম্যাম, কি হয়েছে? সুমি, সুমি কোথাও নেই, নেই কিন্তু এখানে। নেই মানে? আর কিন্তু কি কি বলছো, ঠিক করে বলো। রক্ত। হোয়াট? এই বলে রাজিয়া এগিয়ে গিয়ে দেখল সত্যি সুমি যে জায়গায় দাঁড়িয়েছিল সেখানে অঝোর স্রোতের রক্তের ধারা, কিন্তু সুমির কোনো চিহ্ন নেই। আরও বেশ কিছুটা সময়ের মধ্যে তারা তিনজন বিষয়টার সাথে ধাতস্থ হয়ে গেল। বেশ কিছুক্ষণ ভেঙে পড়ল। তারপর রাজিয়া মনে মনে ঠিক করে, যতই ভয় হোক না কেন, যে কাজে এসেছে সেই কাজ তাদের শেষ করতেই হবে। আমাদের আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজ শেষ করে এখান থেকে বেরোতে হবে। এই জায়গাটা একেবারেই সুরক্ষিত নয়। যা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা বরং গর্ভগৃহের ভেতরে যাই। এই বলে তারা আবারও মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে সেখানে গিয়ে সমস্ত ঝুল আর নোংরা পরিষ্কার করার পরে রাজিয়া দেখে মন্দিরের গর্ভগৃহে কোনো ঠাকুরের মূর্তি বা ছবি কোনোটাই নেই। সেখানে একটু অবাক হয়। স্ট্রেঞ্জ, এতদিনের পুরনো মন্দির হিসেবে এটা খ্যাত, সেখানে কিনা ঠাকুরের কোনো মূর্তি নেই। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, বাইরে যদিও আবার খোদাই করে কিছু মূর্তি ছিল দেওয়ালে, কিন্তু ভেতরে তো কোনো ঠাকুরের মূর্তি, ছবি, কোনো কিছুরই কোনো চিহ্ন নেই। আচ্ছা, এখানে এরকম যজ্ঞকুণ্ড আরো জিনিস কোথা থেকে এলো? কোথায়? এই এই তো দেখুন। রাজিয়া গিয়ে সেদিকে দেখল সত্যি সত্যি একটা যজ্ঞকুণ্ড আছে, কিন্তু এত বছর পরেও সেই যজ্ঞকুণ্ড একইভাবে সাজানো কিভাবে, সেটাই রাজিয়া বুঝতে পারছে না। রাজিয়া এগিয়ে যায় সেই যজ্ঞকুণ্ডের দিকে। যজ্ঞকুণ্ডের উপর রাখা একটা কাঠ হাতে তুলে নেয় সে। কাঠটাকে হাতে তুলে সে দেখছে এরকম সময় হঠাৎ করে তারা তিনজনই সুমির গলা শুনতে পায়। ম্যাডাম! সুমি ডাকলো বলে মনে হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও আমিও স্পষ্ট শুনলাম। তাহলে তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা কি আমাদের মনের ভুল ছিল, নাকি নাকি আমাদের বুঝতে কোথাও ভুল হলো? হতে পারে বোঝার ভুল। আমরা তো পুরোটাই আন্দাজ করে নিয়েছিলাম। হয়তো সুমি বাইরে গিয়েছিল কোনো কারণে। তারা এইসব আলোচনা করতে করতে আবার সেই ডাকটা স্পষ্ট শোনা গেল। ম্যাডাম, আপনারা কোথায়? বিদ্যুৎ, আমরা এতটা ভেতরে চলে এসেছি, ও হয়তো বুঝতে পারছে না। তাই তুমি একটু যাও না, ওকে নিয়ে এসো বাইরে থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখছি। এই বলে বিদ্যুৎ বাইরের দিকে গেল সুমিকে আনতে। অন্যদিকে সঞ্জীব পুরো ভিডিও কভার করছে আর রাজিয়া ওই যজ্ঞকুণ্ডটাকে খুঁটিয়ে দেখছে। বেশ অনেকক্ষণ পর কাঠগুলো সরাতেই রাজিয়া দেখল খুব বিশ্রীভাবে বেশ কিছু পোকা যজ্ঞকুণ্ডের বালি থেকে বেরিয়ে আসছে। সেই দেখে রাজিয়া ছিটকে দূরে সরে গেল। ইস! রাজিয়া ঘড়ির দিকে দেখল, প্রায় 3টে বাজতে যায়, কিন্তু অদ্ভুতভাবে বিদ্যুৎ সুমিকে আনতে গিয়েছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু তারা এখনো ফিরে এলো না। এই দেখে রাজিয়া বলল, সঞ্জীব, সে গেল তো গেলই, আর তো ফেরার নাম নেই কেন? চলো তো দেখি বাইরে। ম্যাডাম, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আমি বরং দেখে আসছি। তুমি একা যাবে? ঠিক আছে, যাও। সাবধানে দেখো, পুরোনো দিনের মন্দির তো, চারিদিকে ইট পাথর পড়ে আছে। টর্চটা দিয়ে সাবধানে যেও। হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি আসছি। এই বলে সঞ্জীব বেরিয়ে গেল বাইরের দিকে। রাজিয়া তখন মন্দিরের গর্ভগৃহে সম্পূর্ণ একা। সঞ্জীব গর্ভগৃহ থেকে বাইরে বেরোনোর পর রাজিয়া এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে নেয় আর টর্চটা নিয়ে চারিদিকে আরও ভালো করে দেখতে লাগে। এরকম সময়ে রাজিয়ার চোখ পড়ে একটা সমাধি মতো জায়গা। রাজিয়া সেই সমাধির কাছে যায়। এ কি, এখানে মন্দিরের ভেতরে এরকম সমাধি করা কেন? না না, এখানে আর যাই হোক,
নিশ্চয়ই কাউকে সমাধি দেওয়া হয়নি, অন্য কোনো কারণে হয়তো করেছিল, কিন্তু কি কারণ? এই বলে রাজিয়া সমাধিটাকে স্পর্শ করে। সমাধিটাকে স্পর্শ করা মাত্রই দমকা হাওয়া এসে সমাধির উপরে থাকা সব ধুলোগুলোকে নিমেষেই উড়িয়ে নিয়ে যায়। চারিদিক বন্ধ ঘুমট মন্দিরের ভেতরে এমন দমকা হাওয়া যে একেবারে অস্বাভাবিক, সেটা বুঝে রাজিয়ার গা কেমন যেন ছমছম করে ওঠে। কিন্তু অদ্ভুতভাবে এই হাওয়াটা দেওয়ার সাথে সাথে মন্দিরের গর্ভগৃহের ভেঙে যাওয়া দরজাটা কেমন যেন নিজে নিজে উঠে প্রবেশদ্বারের চৌকাঠের সাথে এঁটে যায়, ঠিক যেমন দরজাটা ভেঙে পড়ার আগে বন্ধ ছিল। একই রকমভাবে দরজাটা বন্ধ হয়ে যায়, সাথে একটা বিকট আওয়াজ। এ কি, দরজাটা কিভাবে বন্ধ হয়ে গেল? রাজিয়া দৌড়ে যায় দরজাটার দিকে, অনেক বাড়ি দেয়, খোলার চেষ্টা করে, কিন্তু সে দরজা খুলতে পারে না। বিদ্যুৎ, সঞ্জীব, সুমি, কেউ শুনতে পাচ্ছ আমার কথা? কেউ কি শুনতে পাচ্ছ? দরজাটা আটকে গেছে, খোলো না প্লিজ। চারপাশে কোনো সাড়া শব্দ নেই। রাজিয়া নিজের কণ্ঠই কেমন যেন তার কাছে ফেরত আসলো। নিজের কণ্ঠ ফেরত আসার প্রতিধ্বনিতে রাজিয়ার বুঝতে অসুবিধে হলো না যে সেই মন্দিরে এই মুহূর্তে সেই ছাড়া আর কেউ নেই। ভয়ে রাজিয়া এক পা করে পেছনে সরতে লাগলো। সে পেছনে সরতে সরতে সেই সমাধিটার গায়ে গিয়ে ধাক্কা খেল। কে? পিছন ফিরে এসে দেখলো সে সমাধিতে ধাক্কা খেয়েছে, কিন্তু তার সাথে সাথে তাকে দেখতে হলো এক ভয়ঙ্কর দৃশ্য। সমাধির ওপর পড়ে আছে সঞ্জীব, বিদ্যুৎ আর সুমির রক্ত মাখানো নিথর দেহ। অঝোর স্রোতে রক্ত বইছে সমাধি বেয়ে। এই দেখে রাজিয়া মারাত্মক জোরে চিৎকার করে উঠল। তার এই চিৎকার শব্দের সাথে সাথেই এমার্জেন্সি লাইটটা কিভাবে যেন নিভে গেল। চারদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে, শুধুমাত্র টর্চের আলো, সেটাও প্রায় টিম টিম করে জ্বলছে বলাই চলে। এরকম সময়ে রাজিয়ার মনে হলো তার টর্চের আলো ছাড়াও আরো কোনো একটা আলো মন্দিরটাকে আলোকিত করছে। সে বুঝতে পারে না ওই আলোর উৎসের ঠিকানা। চারপাশে ঘুরতে ঘুরতে সে পেছন ঘুরে দেখে সেই যজ্ঞকুণ্ডটা দাও দাও করে চলছে। এটা চলছে কিভাবে? কি করে হলো এটা? এখানে তো আমি ছাড়া কেউ তো নেই। এরপর রাজিয়া পেছনে ঘুরে সমাধির দিকে তাকাতেই দেখল সমাধির ওপর সুমি, বিদ্যুৎ বা সঞ্জীবের নিথর দেহগুলো আর নেই। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। সুমি, সঞ্জীব, কোথায় তোমরা? কি হচ্ছে এসব আমার সাথে? কে আছো এখানে? আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি আসবো না, আর কোনোদিনও এখানে আসবো না। প্লিজ যেতে দাও আমাকে, প্লিজ। রাজিয়া এই কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে মন্দিরের ওই ধুলো মাখানো মাটির ওপর বসে পড়ে। গোটা পরিত্যক্ত অভিশপ্ত মন্দিরে রাজিয়া একা, চারিদিকে কোনো জনমানবের চিহ্ন নেই। এরকম সময়ে রাজিয়ার কানের পাশে থেকে কি যেন বলে গেল, মৃত্যু। কে এখানে? প্লিজ ছেড়ে দাও আমাকে। রাজিয়া এই কথা বলা মাত্রই কোনো এক অদৃশ্য শক্তি যেন রাজিয়াকে ধাক্কা দিয়ে নিয়ে গেল সেই যজ্ঞকুণ্ডের আগুনের কাছে। রাজিয়ার মুখ প্রায় আগুনের কাছে। আগুনের তাপে রাজিয়ার মুখ রীতিমতো জ্বলতে থাকে, আর রাজিয়া চিৎকার করে ক্রমশ বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও আমাকে। রাজিয়ার কোনো কথাতেই কোনো কাজ হয় না। এক অদৃশ্য শক্তির চাপে রাজিয়ার মুখটা ক্রমশ যজ্ঞকুণ্ডের আগুনের ভেতর একটু একটু করে প্রবেশ করছে আর ঝলসে যাচ্ছে। তার সাথে রাজিয়ার যন্ত্রণায় ভরা সেই ভয়ঙ্কর চিৎকার। একটু একটু করে রাজিয়ার মুখ পুরো ঝলসে গেল।
আর সেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মন্দিরের ধুলোয় ভরা মাটিতে সে পড়ে থাকলো। এভাবে পড়ে থাকতে থাকতে একটা সময়ের পর রাজিয়ার প্রাণটা বেরিয়ে গেল। বিদ্যুৎ সঞ্জীব আর সুমির দেহের কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। শুধু সমাধির পাশে পড়ে রইল রাজিয়ার সে ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন পুড়ে যাওয়া মুখ আর তার নিথর মৃতদেহ। পশ্চিম বাংলার এই রাজপুর গ্রামের মাতা চণ্ডী মন্দিরের রহস্য সন্ধান করতে এসে মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা বা রহস্য সমাধান করা রাজিয়ার আর হল না, বরং বহুকাল ধরে প্রচলিত সেই গুজব আসলে সত্যিতে পরিণত হল। রাজিয়া সহ সঞ্জীব, সুমি, বিদ্যুতের মৃত্যুর পেছনে থাকার রহস্যই থেকে গেল। তবে সেই ঘটনার পর গ্রামের মানুষ আরো জোর গলায় বলতো যে এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়, এক ভয়ঙ্কর অভিশপ্ত মন্দির, এক ভয়ানক অশুভ প্রেত আত্মার বাস এই মন্দিরে। মন্দিরের বাইরে প্রায় বহু সময় পর্যন্ত একইভাবে পড়েছিল রাজিয়াদের খাটানো সেই টেন্ট, কারণ সচরাচর সেই জঙ্গলে এমনিও কেউ ঢুকত না। আর রাজিয়াদের ঘটনার পর সারা গ্রামে বিষয়টা ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল, তাই তাদের সমস্ত জিনিসপত্র ওইভাবেই মন্দিরের বাইরে ততদিন পড়েছিল যতদিন না সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পশ্চিম বাংলার রাজপুর গ্রামের এই মন্দির পশ্চিমবঙ্গের ভৌতিক স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হল এই ঘটনার মাধ্যমে।